আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা রাজস্থানের বুন্দি জেলার একটা ঘটনা। রাজস্থানের বুন্দি জেলাতে অভিষেক শর্মা নামের একজন রাজস্থান পুলিশের সাব ইন্সপেক্টর থাকতেন। তিনি 28শে অগস্ট 2019-এ সন্ধেবেলায় 7টার সময় মাকে বলেছিলেন ডিউটি যাচ্ছি। নিজের বাইক নিয়ে চলে গেছিলেন। মা আর ঘরে ছিল ছোট বোন শীতলা। দুজনে। অন্যান্য দিনও তাদের ছেলে ডিউটি যায়, শুধু টাইমটা পাল্টায়। তারা চিন্তা করেনি, তারা নিজেদের খাওয়া দাওয়া অন্যান্য কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েছিল। নেক্সট ডে সকাল হয়, ছেলে ফিরে আসে না। মা চিন্তা করছিল, কিন্তু কোথাও না কোথাও ভাবছিল মনে মনে যে হয়তো ছেলের ডিউটি একটু বেড়ে গেছে। সেই জন্য সেই পুরো দিনটা তিনি খুব একটা চিন্তা করেননি। তবে সন্ধেবেলায় তার চিন্তা হয় যে এইভাবে তো ছেলে এতক্ষণ অফিস থেকে এলো না, এমনটা হয়নি। তিনি অফিসে ফোন কলে জানতে চেয়েছিলেন যে তার ছেলে এখন কোথায় আছে, তার কি ডিউটি বাড়ানো হয়েছে, সে বাড়ি ফিরে এলো না কেন। অফিস থেকে তাকে জানানো হয় আজকে সকালে আপনার ছেলের ডিউটি ছিল, কিন্তু সে তো ডিউটিতে আসেনি। মা এবার চিন্তায় পড়েন। আশেপাশে প্রতিবেশী, অভিষেকের যারা বন্ধু বান্ধব ছিল, সবার কাছে ফোন কলে মা বোন জানতে চায় যে অভিষেকের ব্যাপারে তারা কিছু জানে কিনা। কিন্তু কেউ কিছু জানে না। সবাই যে যার মতো খুঁজছিল। মাও নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন। এইভাবে কিন্তু কয়েকটা দিন কেটে যায়। শেষ পর্যন্ত 5 সেপ্টেম্বর 2019-এ মা পুলিশ স্টেশনে গিয়ে প্রপার একটা ওয়েতে, যেমন ভাবে পুলিশ কমপ্লেন করা হয় কেউ হারিয়ে গেলে, সেটা করেছিলেন। তার আগেও কিন্তু তাকে খোঁজা হচ্ছিল, কারণ সে নিজেও একজন পুলিশ কর্মী। তারপরে অফিসিয়াল ভাবে একটা কমপ্লেন করা হয়, তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এবার প্রথমবার তার কল ডিটেল চেক হয়, তার লাস্ট লোকেশনটা চেক করা হয়। কল ডিটেলে কিন্তু 200 জনের একটা কন্ট্যাক্ট লিস্ট ছিল তার। সবার সাথে মোটামুটি কম বেশি কথা বলতেন তিনি। বিশেষ এমন কোনো সন্দেহজনক নম্বর সেই পুরো কন্ট্যাক্ট লিস্টে পুলিশ টিম খুঁজে পায়নি। তার লাস্ট লোকেশন যখন চেক করা হয়, সেটা ছিল অভিষেকের বাড়ি থেকে 136 কিলোমিটার দূরে বিজয়গড় কিলার কাছে পাওয়া যায়। অভিষেকের মা বলেছিল বিজয়গড় কিলার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অভিষেকের শ্বশুরবাড়ি, যেখানে তার স্ত্রী দিব্যা পাঠক অভিষেকের সাথে লম্বা সময় ধরে ঝগড়া করে আলাদা থাকছে। এই ব্যাপারটা জানার পরে পুলিশ টিমের মনে হয়েছিল অভিষেক শর্মা যে হারিয়ে গেছে তার পেছনে অভিষেকের স্ত্রী দিব্যার হাত রয়েছে। দিব্যার বাড়ি রাজস্থানের মাধোপুরের জটওয়াড়া এলাকায়, যেটা বিজয়গড়ের একদম কাছে একটা এলাকা। দিব্যার বাড়ির কাছেই ছিল অভিষেকের লাস্ট লোকেশন। পুলিশ টিম চলে গেছিল দিব্যা পাঠকের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। মোটামুটি সব ধরনের জিজ্ঞাসাবাদের রিপ্লাই করেছিল দিব্যা। তবে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে অভিষেকের সাথে থাকে না কেন, সে বলেছিল এটা তার পার্সোনাল ব্যাপার, সে পুলিশ টিমকে জানাতে পারবে না। কিন্তু পরে যখন দিব্যা দেখে যে অভিষেক যে হারিয়ে গেছে, অভিষেকের সাথে যা কিছুই হয়ে থাক, তার পুরোপুরি দায়টা পুলিশ টিম তার ঘাড়েই চাপিয়ে দিতে চাইছে। তাই জন্য দিব্যা না চাওয়া সত্ত্বেও মুখ খুলেছিল, বলেছিল একটা নতুন ঘটনা, যেটা এই পর্যন্ত অভিষেকের কোনো সহকর্মী, অভিষেকের মা বোন কেউ পুলিশ টিমকে বলেনি। দিব্যা পাঠকের প্রতিবেশী, দিব্যা পাঠকের এক আত্মীয়া, দিব্যা পাঠকের বিধবা পিসি। হাজবেন্ড ছিল না বহু বছর ধরে। নিজের ছোট্ট মেয়ে শ্যামাকে নিয়ে তার পিসি তাদের বাড়ির ঠিক পাশেই থাকত। পিসির মেয়ের নাম শ্যামা শর্মা। পড়াশোনায় সে ভীষণ ভালো। তার বয়স 18 বছর, দেখতেও খুব সুন্দরী। আশেপাশের লোকজনেরা বলে তার চোখটা ঐশ্বরিয়া রায়ের মতো।
সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও তৈরি করে, বিভিন্ন রকম পোস্ট করে। তার ফলোয়ার্সদের একটা লম্বা লিস্ট আছে। তার যখন ক্লাস 12-এর পরীক্ষা শেষ হয়ে যায়, তখন তার দিদি দিব্যা নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে ডেকেছিল। দিব্যা বিয়ের পরে শ্বশুর বাড়িতেই থাকে। সেখানে তার পিস্তত বোন সে এসেছিল। 20 দিন সে সেখানে ছিল। হঠাৎ করে একদিন দিব্যা নিজের হাজবেন্ডের সাথে নিজের বোনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। তার খুব কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল। তার মনে হয়েছিল তার বোন আর তার হাজবেন্ড দুজনে মিলে তার সাথে এমন কিভাবে করতে পারে। সেই সময় রেগে গিয়ে দিব্যা নিজেও নিজের শ্বশুরের বাড়ি ছেড়ে দিয়েছিল আর সঙ্গে নিয়ে চলে গেছিল নিজের বোন শ্যামাকে। এই ব্যাপারটা দিব্যা কাউকে বলেনি। তবে তারপর থেকেই সে চেষ্টা করছিল নিজের বরের কাছ থেকে ডিভোর্স নেওয়ার। তারপর থেকে নিজের হাজবেন্ডের সাথে না সে ফোনে কথা বলেছে, না কোনোদিন দেখা করেছে। আর হাজবেন্ড হারিয়ে যাওয়াতে তার কোনো ভূমিকা নেই, এটাই সে পুলিশ টিমকে জানিয়েছিল। নিজের হাজবেন্ডের ব্যাপারে দিব্যার কথা বলার ধরন দেখেই পুলিশ ইন্সপেক্টর বুঝতে পেরেছিল যে এই মহিলা অভিষেকের সাথে কোনো ঘটনাই ঘটায়নি। এবার সন্দেহের তালিকাতে শ্যামার নামটাও এসে জড়িয়েছিল। এবার পুলিশ টিম শ্যামার ফোন নাম্বারের কল ডিটেল, অন্যদিকে তার দিদির হাজবেন্ড অভিষেক শর্মার ফোন নাম্বারের কল ডিটেল চেক করে অবাক হয়ে গেছিল। দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক, এমনটা অভিষেকের স্ত্রী দিব্যা পাঠক পুলিশকে জানিয়েছে। অথচ তারা দুজন একবারও ওই নম্বর থেকে কথাই বলে না। এটা কিভাবে সম্ভব? তাহলে হয়তো আগে সম্পর্ক ছিল, আজকাল আর নেই। যাই হোক, পুলিশ কিন্তু নিজের মতো করে তদন্ত শুরু করে। এবার পুলিশ টিম যখন ইন্সপেক্টর অশোকের স্ত্রীর বোন শ্যামার ব্যাপারে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করে, তখন পুলিশ জানতে পেরেছিল যে শ্যামার সাথে প্রতিবেশী এক মুসলিম যুবক, যার নাম নাভেদ রংরেজ, তার সাথে একটা প্রেমের সম্পর্ক রয়েছে। নাভেদকেও অ্যারেস্ট করা হয়েছিল। নাভেদের একটু কড়াভাবে যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে অভিষেক শর্মা আর বেঁচে নেই। অভিষেক শর্মা সব সময় শ্যামাকে বিরক্ত করত। নিজে ইন্সপেক্টর সেই ভয় দেখিয়ে শ্যামার সাথে শারীরিক সম্পর্ক করত। প্রথম দিকে শ্যামা এগুলো করেছে, তবে ইদানিং তার অভিষেক শর্মাকে আর ভালো লাগে না। তার বয়ফ্রেন্ড নাভেদ রংরেজ, নাভেদকে সে নিজের দুঃখে সমস্ত ব্যাপার জানিয়েছে যে তার একদম ইচ্ছা নেই তার জামাইবাবুর সাথে সম্পর্ক রাখার। সে প্রথম দিকে অবুঝ হয়ে সম্পর্ক তৈরি করেছিল, তবে সে কখনো ভাবেনি যে তার জন্য তার দিদির সংসার এইভাবে ভেঙে যাবে। কারণ ছোটবেলা থেকে তার মামা, তার মামার ফ্যামিলি, তার মামার ওই মেয়ে দিব্যা তাকে খুব ভালোবেসেছে। আর দিব্যার সাথে সে এইরকম একটা ব্যবহার করেছে বলে সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। নাভেদ তখন বলে যে ঠিক আছে, তোমার জামাইবাবুর সাথে আমরা একবার কথা বলবো, তাকে বোঝাবো। তারা একবার বুঝিয়েও ছিল, অভিষেক বোঝেনি। অভিষেক বলেছিল সে দিব্যাকে বাদ দিয়ে 18 বছর বয়সী শ্যামাকে বিয়ে করতে চায়, কারণ শ্যামা খুব সুন্দরী, তার শ্যামাকে খুব পছন্দ। এবার শ্যামা আর নাভেদ দুজনেই বোঝে যে তারা যে বিয়ে করতে চাইছে এটা কিন্তু ওই ইন্সপেক্টর বেঁচে থাকলে সম্ভব নয়। তাহলে রাস্তা রাস্তা একটাই, একটাই রাস্তা হচ্ছে যে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ঘটনার দিন তারা প্ল্যানিং করে ডেকেছিল অভিষেককে। তারা বলেছিল কিছুক্ষণ বসবো, তারপরে গল্প করব, তারপরে একসাথে খাওয়া দাওয়া করব, তারপরে আপনি আপনার ডিউটি চলে যাবেন। কালি ডেকেছে, তাই জন্য 136 কিলোমিটার দূরে সে বাইক নিয়ে চলে গেছিল তার সাথে দেখা করতে। দুজন কথা বলছে, এমন সময় নাভেদ আসে। আগে কিন্তু নাভেদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল
শ্যামা যে এটা আমার ছোটবেলার বন্ধু, আমি যা বলবো এই বন্ধু করবে, বন্ধু খুব ভালো। অভিষেক শর্মা সেটা কিন্তু বিশ্বাস করেছিল। সে কখনোই ভাবেনি যে নাভেদ আসলে শ্যামার বয়ফ্রেন্ড। তার মনে হয়েছিল শ্যামার বয়ফ্রেন্ড শুধু সেই, আর যে এসেছে নাভেদ সে তো বন্ধু। কিন্তু সেই বন্ধু লোহার রড আগে থেকে রেডি করে রেখেছিল। বিজয়গড় কিলার নিচের অংশে একটা গর্ত খুঁড়ে রেখেছিল আগে থেকে। সেই গর্ততে মারার পরে অভিষেককে পুঁতে ফেলা হবে। অভিষেক যখন এসে নিজের শালী শ্যামার সাথে গল্প করছে, পেছন থেকে নাভেদ এসে লোহার রড দিয়ে আঘাত করে তাকে শেষ করে ফেলেছিল। করার পরে তার জামা কাপড় খুলে নিয়ে তাকে ওই গর্তে পুঁতে ফেলা হয়। জামা কাপড়গুলো পুড়িয়ে দেওয়া হয় যাতে জামা কাপড় দেখে পরে শনাক্ত না করা যায়। তারপরে তারা যে যার বাড়ি চলে গেছিল, তবে পরবর্তীকালে ধরা পড়তে হয়েছিল। আরো একটা ব্যাপার, শ্যামা বা অভিষেকের যে ফোন নাম্বার তাতে কোনো কলের ডিটেল পাওয়া যায়নি কেন? সেটার ছিল একটাই কারণ, তাদের দুজনেরই আলাদা একটা নম্বর ছিল, যেটা অভিষেক শর্মা নিজের শালীকে দিয়েছিল। সেই নাম্বারটাতে শুধু তারা দুজন পরস্পরের সাথে কথা বলতো, অন্য কারোর কাছে ওই নাম্বারটা ছিলও না, অন্য কারোর সাথে ওই নাম্বার থেকে তারা দুজনেই কথা বলতো না, যাতে অন্য কেউ না বুঝতে পারে। তবে শ্যামা নিজের প্রেমিক নাভেদের সাথেও ওই আলাদা নম্বরটা থেকে, যেটা থেকে সে অভিষেক শর্মার সাথে কথা বলতো, সেটা থেকেই নাভেদের সাথেও কথা বলতো। পরবর্তীকালে যখন কোর্টে কেস চলে, শ্যামার উকিল বারবার প্রমাণ করার চেষ্টা করেছিল যে শ্যামা নাবালিকা, যাতে তার শাস্তিটা কম করানো যায়। তবে শেষ পর্যন্ত প্রমাণ হয়েছিল যে শ্যামার বয়স 18 বছর 11 দিন যখন সে অপরাধ করেছে। তাই জন্য একজন প্রাপ্তবয়স্কের যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি শ্যামার হবে। এখনো শ্যামা বিচারাধীন। লোয়ার কোর্টে শ্যামার কেসটা চলছে। শ্যামা নাভেদ দুজনেই জেলে রয়েছে, তবে ইউপির দুটো আলাদা আলাদা জেলে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।